ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইতোমধ্যে আপনাদের সাথে আমি সেকশন 3 এর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। কাস্টমার এন্ড সেলস নিয়ে, যেমন কাস্টমার লিস্ট এড করা বা প্রোডাক্ট এড করা, সার্ভিস এড করা, ইনভয়েস রেকর্ড করা, এস্টিমেশন রেইজ করা, আবার ইনভয়েস থেকে পেমেন্ট রিসিভ করে আনডিপোজিটেড ফান্ড থেকে ব্যাংক বা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সবসময় সেলস হবে, ইনভয়েস রেইজ করব আর টাকা পাবো এমন তো নাও হতে পারে। এমনও হতে পারে সেলস করেছি, কাস্টমার সেটা রিটার্ন দিতে চাচ্ছে, কাস্টমারের এক্সপেকটেশন অনুযায়ী না হওয়ার কারণে বা প্রোডাক্টের কোয়ালিটির কারণে বা যে কোনো কারণে যদি রিটার্ন আসে, সেটা আমরা কিভাবে রেকর্ড করব। আমরা যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমরা জানার কথা, যখন আমরা সেলস করি, সেলসের কারণে আমার রিসিভেবল বেড়ে যায় এবং ইনকাম বেড়ে যায়। সেলস ইনক্রিজ হয়, রিসিভেবল ইনক্রিজ হয়, সাথে সাথে যখন রিটার্ন হবে, অপোজিট ইম্প্যাক্ট আমাদেরকে চিন্তা করতে হবে। সেলস কমে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে। যার কাছে সেল করলাম, তার জন্য আমরা রিসিভেবল ক্রিয়েট করেছিলাম, এখন আমরা সেটাকে ক্রেডিট করে দিব, রিসিভেবলকে ক্রেডিট করে দিব। রিসিভেবলকে ক্রেডিট করার জন্য ক্রিয়েট করতে হয় ক্রেডিট নোট। সো আমি দ্রুত বলে দিচ্ছি ক্রেডিট নোট কি জিনিস। ক্রেডিট নোট হলো, যদি কোনো সেলস রিটার্ন আসে, ওই রিটার্নটা রেকর্ড করার জন্য, রিসিভেবলকে ক্রেডিট করার জন্য আমরা ক্রেডিট নোট রেইজ করি। ক্রেডিট নোট ক্রিয়েট করার মাধ্যমে আমরা আমাদের রিসিভেবলকে জানিয়ে দেই, তুমি আমার ডেবিট ছিলা, তুমি আমার অ্যাসেট ছিলা, এখন তোমাকে আমি ক্রেডিট করে ফেললাম। তোমার কাছ থেকে যে টাকা পেতাম ওটা আমি মাইনাস করে দিলাম। যেটুকু পরিমাণ তুমি রিটার্ন করেছো ওটুকুর জন্য আমি তোমাকে এখন ক্রেডিট করে ফেললাম। চলুন দেখে নেই কিভাবে ক্রেডিট নোট রেইজ করতে হয় এবং কিভাবে একটা রিটার্নকে রেকর্ড করতে হয়। আমরা জানি অ্যাকাউন্টিং এ আমরা যখন কোনো রিটার্নকে রেকর্ড করি, আমরা ধরে নেই সেলসটা ক্রেডিট হয়েছিল। কুইকবুকও সিমিলার। যদি ক্রেডিট সেল করে থাকে সেটার জন্য, যদি ক্রেডিট সেল করে থাকে সেটাকে রেকর্ড করার জন্য, সেটা রিটার্নটা ক্রেডিট সেলস এর বাকিতে বিক্রয়ের রিটার্নটা রেকর্ড করার জন্য ক্রেডিট নোট রেইজ করা হয়। সো লেটস সি কিভাবে একটা ক্রেডিট নোট ক্রিয়েট করতে হয়। চলে যাই কুইকবুকে। ওকে, চলে আসলাম কুইকবুকে। এখন একটা কথা বলে রাখি, ইতোমধ্যে আমরা যতগুলো ইনভয়েস রেজ করেছিলাম, ইনভয়েস থেকেই তো রিটার্ন করব। আমরা প্রথমে সেলস রেকর্ড করব। সেলসটা যদি কোনো কারণে উইথড্র হয়, মানে উল্টো হয়ে যায়, রিটার্ন চলে আসে, তখন আমরা সেটাকে, সেটার জন্য ক্রেডিট নোট ক্রিয়েট করি। এখন দেখুন, যে কয়টা ইনভয়েস ক্রিয়েট করেছিলাম ওই কয়টা ইনভয়েস থেকে আমি টাকা রিসিভ করে ফেলেছি। এখানে দুটা ইনভয়েস আমি ক্রিয়েট করেছি সোফার এমিলিয়ার নামে এবং মিস্টার আর্নল্ডের নামে, এবং ওই দুইটা ইনভয়েসই সাবসিকুয়েন্টলি আমরা পেমেন্টটা রিসিভ করে ফেলেছি এবং টাকাও বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিয়েছি। সো ধরে নিলাম এই দুইটা ইনভয়েসের কোনো রিটার্ন আমাদের আসেনি, আমরা নতুন একটা ইনভয়েসের রিটার্ন আসলো। যেহেতু আমরা কোনো ইনভয়েস ক্রিয়েট করিনি, আমাদের নতুন কোম্পানি, আগে একটা ইনভয়েস ক্রিয়েট করি, পরে আমরা ধরে নিব ওই ইনভয়েসটা রিটার্ন আসলো। এটার জন্য আমরা কি করব? ক্রেডিট নোট রেইজ করব। আচ্ছা, তার জন্য আগে আমরা একটা ইনভয়েস রেকর্ড দেই। সাপোজ এটা একটা ইনভয়েস নাম্বার IN 127, এবং এটা আমরা সেল করেছি অর্ডার অনলাইন এনিটাইম হচ্ছে আমাদের বিজনেস। আমরা সেল করেছি কার কাছে? ইয়েলো হাউসের কাছে। এবং সাবসিকুয়েন্টলি ধরে নিলাম কি সেল করেছি, একটা সনি ওয়াকম্যান 4,500 টাকা করে 5টা সেল করেছি, $22,500, 18% সেলস ট্যাক্স রেট। এবং সাবসিকুয়েন্টলি এটা কি হলো, এটা ফেরত চলে আসলো। 18%-এর কোনো রেট আমাদের নেই, আমরা ধরে নিব এটা 15%, অথবা আমাদেরকে 18%-এর একটা রেট অ্যাড করে নিতে হবে। আমরা দ্রুত আরেকটা রেট অ্যাড করে নিব। আচ্ছা, চলুন প্রথমে এই ইনভয়েসটা রেকর্ড করি। আমরা সরাসরি ইনভয়েস রেকর্ড করব। আগে আমরা এস্টিমেশন থেকে ইনভয়েস রেকর্ড করা দেখিয়েছিলাম, এখন দেখাবো কিভাবে সরাসরি একটা ইনভয়েস করতে হয়। এটার জন্য চলে যাব নিউতে যে ইনভয়েসে ক্লিক করব, যেহেতু আমরা একটা সেলস রেকর্ড করব। প্রথমে ইনভয়েসে ক্লিক করার পরে চলে এলাম ইনভয়েস রেজ করার সেকশনটাতে। এখন দেখুন, আমরা ইয়েলো হাউসের কাছে সেল করব। ইয়েলো হাউস, YELLOW, ইয়েলো। ওকে, ইয়েলো নামে আমাদের কোনো কাস্টমার নেই। ইয়েলো হাউস আমরা ক্রিয়েট করে নিতে হবে। আমাদের সিস্টেমে যদি অলরেডি আগে থেকেই কোনোভাবে এটা রেকর্ড করা না হয়ে থাকে, আমাদের ধরে নিলাম উনি নিউ কাস্টমার, ওনার সাথে আমাদের আগে কোনো ট্রানজাকশন ছিল না, ফর দ্য ফার্স্ট টাইম উনি আমাদের সিস্টেমে আসছেন। সো ইয়েলো হাউসকে আমরা অ্যাড করে নিব। কি করেছি দেখুন, ইয়েলো হাউসটা লিখে অ্যাডে ক্লিক করেছি। আমি আরো একবার একটু দেখাই। এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পর প্রথমে ইয়েলো হাউসকে ফাইন্ড করব। ইয়েলো হাউস আমাদের কাস্টমার লিস্টে নেই, থাকলে আসতো, নেই বলেই অ্যাড অপশনটা এসছে। সো প্লাসে ক্লিক করে আমরা অ্যাড করে নিব। নামটা দিলাম, এখানে প্লাসে ওনার ডিটেলসটা দিব, ডিটেলসে বিলিং অ্যাড্রেস দিব, মেইল অ্যাড্রেস আমরা দিলেও দিলাম, না দিলেও না দিলাম, যেহেতু আমাদের আমরা ইনফরমেশনগুলো ইউজ করবো না এখানে। বিলিং অ্যাড্রেসটা দিব। রিয়েল কাস্টমারের ক্ষেত্রে আমরা ইনফরমেশনগুলো দিব। আপাতত আমি শর্টকাট দেখাচ্ছি, যেহেতু এগুলো অলরেডি
কয়েকবার দেখিয়েছি। সো বিলিং অ্যাড্রেসে গেলাম, বিলিং অ্যাড্রেস হচ্ছে এখানে। বিলিং অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে দিলাম, দেওয়ার পরে ধরে নিলাম শিপিং অ্যাড্রেস সেম। যদি ডিফারেন্ট হয় আমরা এটা তুলে দিয়ে এখানে লিখতে পারি। আপাতত ধরে নিচ্ছি যেটা বিলিং অ্যাড্রেস সেটাই শিপিং অ্যাড্রেস। ওনার সাথে পেমেন্ট টার্ম আমরা ধরে নিলাম 30 দিনের। অ্যাজ ইউজুয়াল আমার সিস্টেম অনুযায়ী পেমেন্ট মেথড হোয়াট এভার। ওপেনিং ব্যালেন্স, কোনো ব্যালেন্স নেই, আজকে প্রথম ওনাকে আমি সেল করছি এবং আমি আমার এটা জানুয়ারির 1 তারিখ 2019-এর জানুয়ারির 1 তারিখে আমি একটা নতুন কাস্টমার অ্যাড করলাম, আর কিছু না। এটা হচ্ছে কাস্টমার একটা লিস্ট ইম্পোর্ট করেছিলাম না, ঠিক ওরকম। ওই লিস্টে যদি উনি থাকতেন তাহলে ওনার নামটা এখানে দেখাতো, নতুন করে আর অ্যাড করা লাগতো না। অ্যাড্রেস দিয়ে দিলাম, সবকিছু হয়ে গেল। এখানে আরো সেকশন আছে, এগুলো আপনারা বুঝতে পারছেন। অ্যাটাচমেন্ট, কোনো কিছু অ্যাটাচ করা লাগলে এই রিলেটেড। আর বাকি ইনফরমেশনগুলো সিটি, টাউন, স্টেট, এগুলো তো খুব বেসিক ইনফরমেশন, এগুলো নিয়ে কথা বলার কিছু নাই। এই সেকশনটা আমাদের মন চাইলে আমরা দিয়ে @.com এনিথিং আমরা দিতে পারি। এনিথিং মানে কাস্টমার ইমেইল অবশ্যই দিয়ে সেভ দিব। হয়ে গেল কাস্টমার অ্যাড। কাস্টমার অ্যাড হওয়ার পরে এই যে দেখুন, এই কাস্টমারের নামে এখন আমরা ইনভয়েস ক্রিয়েট করব। এই ইনভয়েসটা কয় তারিখের? ইনভয়েসটা হচ্ছে 26 জানুয়ারি 2020। 26 জানুয়ারি 2020 ইনভয়েস ডেট। আমরা জানুয়ারির 26 তারিখে ওনাকে সেলসটা করে ফেললাম। প্রোডাক্টটা কি? শিপিং ডেট নট নেসেসারি, দিলেও দিলাম। ইনভয়েস নাম্বার অটোমেটিক্যালি চলে আসলো। প্রোডাক্টটা হচ্ছে সনি ওয়াকম্যান টিপিএস L2 আছে কিনা দেখি আমাদের প্রোডাক্ট লিস্টে। এটা যদি না থাকে আমাদেরকে অ্যাড করে নিতে হবে। সনি ওয়াকম্যান টিপিএস এই যে আছে দেখুন, L2। কয়টা বিক্রি করছি? 5টা। সেলস রেট কত ইনভয়েসে? 4500। 4500 সেলিং রেট। সেলস ট্যাক্স আমরা যেটা চাচ্ছি সেটা এখানে নেই, তো আমরা এটার জন্য অবশ্যই আরেকটা সেলস ট্যাক্স রেট অ্যাড করে নিব। 18% একটা রেট আমরা অ্যাড করে নিব। আমরা টেক্সাসে যাব। টেক্সাসে যাওয়ার পরে অ্যাড ট্যাক্সে যাব। ট্যাক্সে গিয়ে আমরা নতুন একটা ট্যাক্স রেট অ্যাড করব। ট্যাক্স নেম আমরা দিলাম সেলস ট্যাক্স 18%। 18% দিলাম। এজেন্সি দিলাম tax collected on sales। আচ্ছা, রেটটা আমরা দেইনি, দেওয়ার পরে সেভ করব। এগুলো আগেও দেখিয়েছি তাই এগুলো নিয়ে আর কিছু বললাম না এখন। এরপরে যেখানে ছিলাম, এই যে এখানে এখন নতুন রেট 18% চলে আসলো দেখুন। 18% দেওয়ার পরে 22,500 এর উপর 26,550 হয়ে গেল প্রোডাক্টের রেট। শিপিং কস্টটা কি ছিল এখানে? 400। 400 হচ্ছে শিপিং। সো শিপিংটা আমরা 400 দিয়ে দিলাম। দেওয়ার পরে টোটাল 26,950। কেন মিলল না কেন? 472 একটু চেক করে নিচ্ছি আমি। ওকে, রেটটা অ্যাড করা হয়নি। 18%। 27,022 27022 27022 27,022 only। ওকে ফাইন, মিলে গেল। মিলে যাওয়ার পরে আমরা এখানে আর কিছু ইনফরমেশন আমরা কিছু দেখাতে চাচ্ছি ইনভয়েসে? নাও। যদি দেখাতে চাই কোনো মেসেজ যদি লিখি, দেখুন এখানে কি লিখছে, দিস উইল শো আপ অন ইউর ইনভয়েস। তো যা কিছু দিবেন এটা এখানে ইনভয়েসে দেখাবে। সো আমরা এটার নাম দিচ্ছি ইনভয়েস। ওকে, যেটা আছে সেটাই নাম্বার দিব। আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি, চাইলে মেক রেকারিং করতে পারি যদি কোনো কিছু ভুল হয়। রেকারিং ইনভয়েস না, আমরা রেকারিং ইনভয়েস করব না। এরপরে কাস্টমাইজ, যদি চাচ্ছি স্টাইল কাস্টমাইজ করতে চাই এটা এখানে পারবো। আর তো কিছু নাই। আচ্ছা, আর কিছু আপনাদেরকে তো আগে করিয়েছিলাম। বাট ডু ইউ থিঙ্ক? আমার মনে হচ্ছে আর কিছু করার নেই। আমরা এখন সেভ দিব। সেভ দেওয়ার পর সেলসটা রেকর্ড হয়ে যাবে কার নামে? ইয়েলো হাউসের নামে। সো ইয়েলো হাউসের নামে একটা রিসিভেবল ক্রিয়েট হওয়ার কথা। অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। সো আই ডোন্ট থিঙ্ক চেক করতে হবে। তারপর এটা 26শে জানুয়ারিতে আমরা সেল করলাম, ধরে নিলাম 28শে জানুয়ারিতে
এটা আমাদের কাছে রিটার্ন চলে আসলো প্রোডাক্টটা। এখন রিটার্ন আসার পরে একটু অ্যাকাউন্ট রিসিভেবলে যাই, আমি চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আমাদের রিসিভেবলে নতুন অ্যাড হয়েছে কিনা আমরা দেখব। আর কোনো ঝামেলা নেই, শুধু জাস্ট একটু দেখে নিব অ্যাকাউন্ট রিসিভেবল। ট্রানজাকশন হিস্ট্রিটা একটু দেখে নিব। এই যে অ্যাকাউন্ট হিস্ট্রিতে আমরা ২৭,০২২ একটা প্রোডাক্ট একটা সেল রেকর্ড করলাম। এখন এই যে ২৭,০২২ ইয়েলো হাউস, আমার রিসিভেবলটা বেড়ে গেল এখন 476,147। এখন ধরে নিলাম এটা রিটার্ন হলো। রিটার্ন হলে কি করতে হবে? রিটার্ন রেকর্ড করার জন্য কুইক অ্যাক্সেস বাটন প্লাস বাটনে ক্লিক করে কাস্টমার সেকশনের আন্ডারে ক্রেডিট নোটে যেতে হবে। মনে রাখবেন, যেহেতু আমি বাকিতে সেল করেছি, ইনভয়েসিং করেছি, বাকির সেলসটা রিটার্ন করার জন্য ক্রেডিট নোট ইউজ করতে হয়। সো কুইক অ্যাক্সেস বাটনে ক্লিক করে ক্রেডিট নোটে ক্লিক করব। ক্রেডিট নোটে ক্লিক করার পরে আমরা কাস্টমারটা চুজ করব, কার কাছ থেকে রিটার্ন আসলো। ইয়েলো হাউস, ইয়েলো হাউসের কাস্টমারটা চুজ করব। চুজ করার পরে ক্রেডিট নোটের ডেট দিব আমরা। ক্রেডিট নোটের ডেট হচ্ছে কত বললাম, সাপোজ জানুয়ারি 28 তারিখ, জানুয়ারি 28, 2020। কোন প্রোডাক্টটা রিটার্ন আসলো? সনি ওয়াকম্যান এলপিএস সামথিং, টিপিএস L2। ওকে, দিলাম। এটা আমরা ক্রেডিট নোট রেজ করছি, দেখুন ক্রেডিট নোট। ইয়েলো হাউসের এগেইনস্টে কোয়ান্টিটি ছিল 5টা, 5টার জন্য প্রাইস ছিল 4,500 করে। আর শিপিং ছিল কত? আচ্ছা, রেটটা ছিল 18%, রাইট? 18%। আর ডিসকাউন্ট ছিল না কোনো, শিপিং। আচ্ছা, শিপিং এর ব্যাপারটা হচ্ছে ইট ডিপেন্ডস অন আমি রিটার্ন করব, আমি ওনার সাথে কাস্টমারের সাথে কি ধরনের ডিল হয়েছে। যদি এমন কোনো ডিল হয়ে থাকে দ্যাট রিটার্ন হলে শিপিং কস্টটা আবার আমি বিয়ার করব, তখনই শুধুমাত্র এখানে আমি রিটার্নের জন্য শিপিং কস্টটা দিব। কিন্তু এখন ধরে নিচ্ছি শিপিং কস্টটা আমি রিটার্ন করব না, যেহেতু ওকে আমি প্রোডাক্টটা পাঠিয়েছিলাম, ও রিটার্ন করেছে। এখন শিপিং কস্টটা ধরে নিচ্ছি আমরা ওকে রিটার্ন করছি না। যদি রিটার্ন করে থাকি তখন আমরা এখানে রেকর্ড করব। এটা হচ্ছে কাস্টমারের কাস্টমার টু কাস্টমার ভ্যারি করবে, এই জিনিসটা নিয়ে বেশি বোদার্ড হওয়ার দরকার নেই। আর হচ্ছে এখানে কোনো মেসেজ আমি দেখাতে চাচ্ছি কিনা, ক্রেডিট নোটে এডিশনাল কোনো ইনফরমেশন দেখাতে চাচ্ছি কিনা, এরপর আর কি এখানে ইমেইল তো দরকার নাই যেহেতু আমরা দিই নাই এখানে। আচ্ছা, আরেকটা কথা, ট্যাক্সটা আমরা কেন অ্যাড করেছি? দেখুন, আমি যখন সেলসটা করেছিলাম, সেলস ট্যাক্স আমি কালেক্ট করেছি গভর্নমেন্টকে ট্রেজারিতে জমা দেওয়ার জন্য। কিন্তু এখন যেহেতু সেলসটা রিটার্ন হলো, কাস্টমার যখন তার প্রোডাক্ট ফেরত দিবে, সে নিশ্চয়ই আমাকে ট্যাক্সের টাকাটা দিয়ে দিবে, শুধু প্রোডাক্টের টাকাটা ফেরত নিয়ে যাবে এমন তো করবে না। পুরো টাকাটাই তাকে আমার ফেরত দিতে হবে। আলটিমেটলি এই সেলসটা যেহেতু আমার হয়নি, এটার জন্য আমার কোনো ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হবে না। তাই ট্যাক্স লায়াবিলিটি আমাকে কমিয়ে দিতে হবে। যেহেতু সেলস ট্যাক্স আমার জন্য একটা লায়াবিলিটি, আমি যখন ট্যাক্স নিয়ে ডিসকাস করছিলাম তখন বলেছিলাম ট্যাক্স যদি যদি আমরা গভর্নমেন্টের হয়ে ট্যাক্স কালেক্ট করি, এটা আমাদের জন্য একটা লায়াবিলিটি, এটা আমাদের গভর্নমেন্ট কোষাগারে জমা দিয়ে দিতে হবে। আচ্ছা, ফরওয়ার্ড হই। আচ্ছা, যেহেতু সবকিছু রেকর্ড করলাম, এখন আমরা জাস্ট সেভ করব। সেভ করার পরে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সেলস হিস্ট্রিতে যাব, অল সেলসে যাব, দেখব কি অবস্থা ইনভয়েসটার, ক্রেডিট নোটটার। এই যে দেখুন, ক্রেডিট নোট ক্রিয়েট করলাম ইয়েলো হাউসের এগেইনস্টে 26,550-এর, যেটা ছিল, যেখানে ট্যাক্স ছিল 4,050 এবং প্রোডাক্টের দাম ছিল 22,500। আচ্ছা, এখানে দেখুন আনঅ্যাপ্লাইড দেখাচ্ছে। এটা যেহেতু ইয়েলো হাউসের নামে আমি ক্রিয়েট করলাম, সো ইয়েলো হাউসের ইনভয়েসটা কিন্তু ক্লোজ হয়ে যাওয়ার কথা বা পেইড হয়ে যাওয়ার কথা, যেহেতু আমি টাকাটা আর পাবো না ওর কাছ থেকে, বা ওকে আমি ক্রেডিট করে ফেললাম। কিন্তু দেখুন, ইয়েলো হাউসের নামে ইনভয়েসটা এখনো ওভারডিউ দেখাচ্ছে, প্লাস পেমেন্ট রিসিভ করার অপশন আছে। তার মানে কি, ক্রেডিট নোটটা এখনো অ্যাপ্লাইড হয়নি। এই রিসিভেবলের এগেইনস্টে ক্রেডিট নোটটা অ্যাপ্লাইড হয়নি, আনঅ্যাপ্লাইড অবস্থায় আছে। সো আমাদেরকে যেটা করতে হবে, এই ক্রেডিট নোটটা এই ইনভয়েসের এগেইনস্টে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই না করা পর্যন্ত আমার রিসিভেবল কিন্তু কমবে না। যদি আমি রিটার্নটার জন্য একটা ক্রেডিট নোট রেজ করলাম, কিন্তু ক্রেডিট নোটটা এই ইনভয়েসের এগেইনস্টে এখনো অ্যাপ্লাইড হয়নি, তাই ইনভয়েসটা এখনো আমার দেখাচ্ছে। সো আমাদেরকে এখন এটা আনঅ্যাপ্লাইড
স্ট্যাটাসটা মুছে দিতে হবে। এটার স্ট্যাটাস দেখাচ্ছে আনঅ্যাপ্লাইড। এখন আমাদেরকে আনঅ্যাপ্লাইড স্ট্যাটাসটা থেকে বের হয়ে আসতে হবে। আনঅ্যাপ্লাইড স্ট্যাটাসটা থেকে বের হয়ে এসে আমরা এই ক্রেডিট নোটটাকে এই ইনভয়েসের এগেইনস্টে অ্যাপ্লাই করে দিব। চলুন দেখুন সেটা কেন করতে হচ্ছে এবং কিভাবে করব। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই আনঅ্যাপ্লাইডটাকে অ্যাপ্লাইড করে দেওয়া, অর্থাৎ এই ক্রেডিট নোটটা এইটার এগেইনস্টে অ্যাপ্লাই করে দেওয়া। এটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে পার্টিকুলার যেই ইনভয়েসের রিটার্ন, এটা এই যে এই ইনভয়েসটারই তো রিটার্ন, এখানে যে রিসিভ পেমেন্টে ক্লিক করতে হবে। দেখুন ইয়েলো হাউসের এগেইনস্টে পার্টিকুলার ইনভয়েস যেটার এগেইনস্টে রিটার্ন এসছে, ওখানে যে রিসিভ পেমেন্টে ক্লিক করতে হবে। রিসিভ পেমেন্টে ক্লিক করার পর আমাদের ক্রেডিট নোটটা দেখানোর কথা। এই যে এই ইনভয়েসটা ছিল ২৭,০২২ অ্যামাউন্টের জন্য, এই যে ক্রেডিট নোট কত ২৬,৫৫০। কারণ এখানে আমরা শিপিংটা ওকে ফেরত দিব না, শিপিং এর টাকাটা। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, আমি আগেও বলেছি। আমাদের জাস্ট এটা টিক করে, এটা যদি আনটিক অবস্থায় থাকে এটা টিক করে এই ক্রেডিট নোটটা এখানে এসে, আমি কিভাবে দেখিয়েছি আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইনভয়েসটাতে যে রিসিভ পেমেন্টে ক্লিক করেছি আমি মার্ক করে দেখিয়েছি। রিসিভ পেমেন্টটা আসার পরে এখানে ক্রেডিট নোটটা দেখাচ্ছে। এখানে কোনো কাজ নেই, শুধু এখানে সেভ এন্ড ক্লোজ করে দিব। সেভ এন্ড ক্লোজ করার পরে এটা লোড হোক, আমি একটু স্ট্যাটাসটা দেখি। এই যে দেখুন ক্রেডিট নোট এটা ক্লোজ হয়ে গেছে এবং পেমেন্টের আন্ডারে এই যে ৪৭২ ওর নামে রিসিভেবল দেখাচ্ছে। যেহেতু রিসিভ পেমেন্ট দিয়েছি আমি পুরো অ্যামাউন্টটা, এই জন্য এটা ক্লোজ হয়ে গেছে। যাই হোক, আলটিমেটলি এখানে ওর একটা ব্যালেন্স দেখাচ্ছে ৪৭২। এটা দেখানোর কারণ হচ্ছে শিপিং কস্টটা, যেহেতু আমরা এটাকে রিটার্ন করিনি, তো ওর অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা দেখাবে। কিন্তু ক্রেডিট নোটটা এখন ক্লোজ হয়ে গেল এবং ওর যে ২৭,০০০ সামথিং একটা অ্যামাউন্ট ছিল, ২৭,০২২, ওখান থেকে ২৬,৫৫০ এখন আমি ক্লোজ করে ফেললাম এভাবে। তাহলে একটা ক্রেডিট নোট করার পরে, ক্রেডিট নোট রেইজ করার পরে সেটা তাহলে আমরা এই স্টাইলে যেভাবে আমি দেখালাম, এই সিস্টেমে আপনারা প্রথমে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে পরে অ্যাকাউন্ট রিসিভেবলে যে আবার রিসিভ পেমেন্টে যে ওই ইনভয়েসটা, যে ইনভয়েসটার এগেইনস্টে ক্রেডিট নোটটা, ওটাতে ক্লিক করে আমরা রিসিভ পেমেন্ট করে দেখিয়ে দিব। আর এটা কেন আনঅ্যাপ্লাইড শো করছিল, অটোমেটিক্যালি কেন অ্যাপ্লাই হয়নি, এই জিনিসগুলো আমি আমার ফিউচার ডিসকাশনে দেখাবো। এটা তেমন কোনো বিষয় না, শুধু সেটিংয়ে যে একটা অপশন টিক করে দিলে এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যেত। আপনাদের হয়তো মনে থাকবে যেদিন আমি সেটিংয়ের কথা দেখাচ্ছিলাম সেদিন কিছু অটোমেটিক কিছু অ্যাপ্লাই না হওয়ার জন্য আমি কিছু সেটিং অফ করে রেখেছিলাম। আচ্ছা, আজ তাহলে শিখে নিলেন কিভাবে ক্রেডিটে সেল করলে, অর্থাৎ বাকিতে সেল করলে সেটা রিটার্ন কিভাবে রেকর্ড করতে হয়। এই জিনিসটা তাহলে আজকে আমি আমার পুরো ভিডিওতে ডিসকাস করলাম। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি ক্যাশ সেলস কিভাবে রেকর্ড করতে হয়, যদি বাকিতে সেল না করে সরাসরি ক্যাশে সেল করি, সেটা আমরা কিভাবে করবো সেটা দেখাবো আগামী ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।